যে আপনাদের সঙ্গে আমরা মিট করছি, সেখানে প্রথমেই আপনাদের মাধ্যমে আমি শুভেচ্ছা জানাতে চাই। গত 29 তারিখের পর এই রাজ্যের যে পালাবদল হয়েছে, সেই রাজ্য শাসনে পালাবদল হয়েছে, তার যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে একই সঙ্গে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠাতে চাই। আমাদের এই শিল্পের সাথে যুক্ত 5জন শিল্পী যারা বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন, তাদেরকেও আমরা এই নির্বাচিত সরকার হওয়ার পর এতদিন বাদে আজকে অনেকক্ষণ ধরে আমাদের এই সাংবাদিক সম্মেলন চলছে। এই সাংবাদিক সম্মেলনে যেটা হচ্ছে যে আমরা আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সাধারণ মানুষের জন্য পশ্চিম বাংলায়, ভয় আউট বর্ষা ইন, তার সাথে সাথে বলেছেন শাসকের শাসন শেষ, আইনের শাসন চালু। সেই জায়গা থেকে আমরা আমাদের এই আজকে সাংবাদিক সম্মেলনে কিছু কথা উত্থাপন করব। এতদিন আমরা সাহসিকতার সঙ্গে কোনোদিনও আমরা ঐক্যবদ্ধভাবে ম্যানেজার অ্যাসোসিয়েশন কোনো কথা আমরা বলতে পারিনি। বললেই হয় নন কোঅপারেশন হয়েছে, নাহলে সাসপেন্ড হয়েছে, নাহলে কথায় কথায় আইনত এখানে বসে আছে 3 জন সদস্য, যাদের সদস্য পদ তারা কেড়ে নিয়েছেন। এই সদস্য পদ কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই। যেখানে পিঙ্কু গোস্বামী আছে, এখানে বাপি কাঞ্জিলাল আছেন, যার নাম অশোক কাঞ্জিলাল, তিনিও দীর্ঘ 30 বছর ধরে কাজ করছেন। মজার বিষয় হচ্ছে যে পিঙ্কু গোস্বামী তো অনেক আগে 21-এর আগে তখনও বোঝেননি, পিঙ্কু গোস্বামীকে বসিয়ে দিয়েছেন। বাপি কাঞ্জিলাল হ্যাঁ যদি আমাদের ডিসিপ্লিন মেনটেন করেনি তার জন্য তাকে বসাতে পারে, কিন্তু রুটির জন্যে তার অধিকার কেড়ে নিতে পারেন না কাজের জায়গায়। যখন কোনো ডিরেক্টর তাকে পছন্দের সঙ্গে কাজে নিচ্ছেন, তাকে তাদের অধিকার নেই যে তুমি কার্ড নেই বলে তোমাকে আমরা নন কোঅপারেশন করলাম, তুমি কাজ করতে পারবে না। এটা কোথাও লেখা নেই। তারপরেও বাপি কাঞ্জিলালকে তারা বসিয়ে দিয়েছেন। সাধারণ আমাদের যে ফেব্রুয়ারি 2nd সানডেতে যে নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে আমাদের অ্যাসোসিয়েশন একটা শর্ত দিয়েছিল যে আপনার নির্বাচন পর্বে যদি অংশগ্রহণ করতে হয়, আলোচনায় অংশগ্রহণ করতে হয়, তাহলে পরে আমাদের প্রত্যেককে সদস্য পদের যে চাঁদা আছে নির্ধারিত সেটা ক্লিয়ার করতে হবে। স্বাভাবিকভাবেই অশোক কাঞ্জিলাল, সে তার কাছে কোনো নোটিশ নেই, কোনো চিঠিপত্র নেই, তাকে অফিসিয়ালি তারা জানাননি। অনলাইন তিনি তার চাঁদার টাকা পরিশোধ করবার জন্য অনলাইন টাকা পাঠিয়েছেন। তার তো একটা মানি রিসিট তারা দেবেন, সেই মানি রিসিটও তাকে দেননি, বা তারা ঘোষণা করছেন না অফিসিয়ালভাবে কোনো চিঠি দিয়ে যে তার সদস্যপদ খারিজ করা হয়েছে। এবার আমরা সেই জায়গা থেকে আবার যখন পালাবদল হয়েছে রাজ্যের, সেই পালাবদলের পর যখন বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িতরা যে থ্রেট কালচার করেছে, এরা যে অপশাসন করেছে, কুশাসন করেছে, সেই কুশাসনের বিরুদ্ধে যখন তারা বাড়ির বাচ্চাকে সন্তানকে স্কুলে পাঠাতে পারছে না, যখন তার বাচ্চাকে বাড়িতে পরিবারের খাবার দিতে পারছে না, সেই সময় দাঁড়িয়ে সেই বঞ্চিত লাঞ্ছিতরা যারা তাদের নিজেদের ইচ্ছে মতো বিক্ষোভ কর্মসূচির মধ্যে নেমে যান। তারা NT1-এ গিয়ে আমাদের সংগঠনের ম্যানেজার অ্যাসোসিয়েশনের সম্পাদক, সভাপতি সবার নামে এবং যুগ্ম সম্পাদক, তাদের নাম আপনারা প্রত্যেকে ইতিমধ্যে জেনেছেন, এবং সরকার পক্ষের কাছেও অভিযোগপত্র সব এতক্ষণে সবাই যা সব কিছু জেনে গেছেন। তারা মোহাম্মদ হাসানুজ্জামান যেভাবে আমাদের উপর অত্যাচার চালিয়েছে, কিন্তু কাজ হারানোর ভয়ে আমরা নির্বন্ধে আমরা তাদের বিরুদ্ধে মুখ খুলে বলতে হয়, তাই আজকে আমরা মুখ খুলে বলছি। তখন তারা সেখানে দাঁড়িয়ে তাদের দাবি করেছেন যে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তারপরে আমরা কি দেখলাম, 24 তারিখ অফিসিয়াল ভাবে ম্যানেজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা একটি সাংবাদিক সম্মেলন করলেন। তারা ডাকলেন সবাইকে, ডেকে বলছে মুষ্টিমেয় কিছু লোক আছে যারা ইচ্ছাকৃতভাবে এরা করছে, আমাদের সংগঠনকে কলঙ্কিত করছে, এই আখ্যা দিয়ে
তাদেরকে ম্যানেজার অ্যাসোসিয়েশনের টাকা সমস্ত ইয়েতে তারা বলতে শুরু করলেন যে বিগত কমিটিতে যারা নাকি ছিলেন তারা সমস্ত উল্টো পাল্টা কাজ করেছেন। আজকে সাংবাদিক সম্মেলন করছে, সেই সম্মেলনে সেই ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি নেই, সম্পাদক নেই, যুগ্ম সম্পাদক নেই, উত্তর দিতে পারার জন্য। আজকে মুশকিলটা হচ্ছে, আজকে যদি বলা হয় যে তৃণমূল করবো তাহলে রাস্তায় দাঁড়িয়ে লোককে মারা হবে। তৃণমূল করা বলাটা মানেই অপরাধ। সেই অপরাধের ভয়ে তারা জানে কিভাবে সিন্ডিকেট চালিয়েছে। সেই সিন্ডিকেটের বিরুদ্ধে যখন মানুষ ঐক্যবদ্ধ হয়ে যখন লড়াইটা শুরু করেছে তখন তারা পালিয়ে বেড়াচ্ছে। আজকে ম্যানেজারটার অভিজিৎ শাহ একজন এক্সিকিউটিভ কমিটির সদস্য, তিনি সেদিনকে বলে দিলেন যে আমাদের নাকি এখানে উল্টো পাল্টা বিগত দিনে যারা কমিটিতে ছিলেন তারা নাকি উল্টো পাল্টা সমস্ত সদস্য পদ দিয়েছেন। আমার প্রশ্ন বর্তমান সভাপতির কাছে, আপনি তো বিগত দিনে জয়ন্ত কুণ্ডু, আপনি তো সভাপতি ছিলেন, হয়েছে নবনির্বাচিত, আপনি তো বিগত দিনে গত 10 সালের পর থেকে কমিটিতে ছিলেন, আপনি কি তাহলে উল্টো পাল্টা কাজ করেছেন? তার উত্তরটা একটু দেবেন। আমি উত্তর চাই সুজিত হাজরার কাছে। বিগত দিনে সুজিত হাজরাও ছিলেন কমিটিতে, আপনি কি বলবেন যে আপনারা অন্যায় অপরাধ করেছিলেন? তার একটু পরিষ্কার জবাব আপনারা দিলে আমরা খুশি হব। যদি মেরুদণ্ড সোজা থাকে, সিদ্ধারা সোজা থাকে, এই অপশাসনের বিরুদ্ধে আমার মনে হয় জয়ন্ত কুণ্ডু যথেষ্ট যোগ্যতা সম্পন্ন একজন প্রোডাকশন ম্যানেজার, তার অবিলম্বে এই কমিটি থেকে পদত্যাগ করা উচিত। কারণ এই জয়ন্ত কুণ্ডুরাই যখন সদস্য পদ দিয়েছিল, এখানে অনেকে অনেক কথা বলেছেন যে সাংবাদিক সম্মেলনে যে কারো পরীক্ষা দেওয়া লাগে না, সদস্য পদ লাগে না, কিন্তু জয়ন্ত কুণ্ডুরা যখন সুজিত হাজরা মহাশয় একা অ্যাসোসিয়েশনকে বয়ে নিয়ে যাচ্ছে, এই অ্যাসোসিয়েশনের নির্বাচন হতো না, তখন এরকম সাধারণ সভার মধ্যে দিয়ে 15 জন জোগাড় করা কষ্ট হতো। কিন্তু একটা সময় গিয়ে অঞ্জনদারা বুঝেছিলেন, এখানে অঞ্জনদা আছেন অনেক সিনিয়র ম্যানেজার, তারা বুঝেছিলেন যে সুজিত হাজরা একা একা দুর্নীতি করছে, তাই সুজিত হাজরার বিরুদ্ধে দাঁড়িয়ে সুজিত হাজরাকে বলে তারা সদস্য পদ দেওয়ার ক্ষেত্রে একটা পরীক্ষা চালু করেন, যে পরীক্ষার মধ্যে দিয়ে বেশ কিছু সদস্যকে সদস্য পদ দেওয়া হয়, অ্যামেজমেন্ট করা হয় যে গ্র্যাজুয়েশন হতে হবে, ইংরেজি লিখতে হবে। এটা এনারা নতুন কিছু করেননি, সংযোজন করেননি। জয়ন্ত কুণ্ডুরাই ঠিক করেছিলেন যে যদি আমাদের কোনো নতুন সদস্য পদ দিতে হয়, কার্যকরী কমিটির 14 জন 15 জন সদস্যকে একমত হতে হবে, তারপরে আমরা নতুন সদস্য দেব। যেই ভিত্তিতেই সদস্য পদ দেওয়া হয়েছিল আজকে এই নিরূপম দেখে সেই একমত পোষণ করে নিরূপম দেখে সে সময় সদস্য পদ দেওয়া হয়েছিল। তাহলে জয়ন্ত কুণ্ডু কেন বলছেন না? কেন এর আপত্তি করলেন না? সুজিত হাজরা কেন আপত্তি করলেন না? আপনারা তো কমিটিতে ছিলেন। আজকে দাঁড়িয়ে খুব দুর্ভাগ্যের বিষয়, তারা আজকে বলছেন যে আমাদের অ্যাসোসিয়েশনে নাকি দুষ্কৃতী রয়েছেন, সেই দুষ্কৃতীরা এখানে যারা আছেন উপস্থিত, হ্যাঁ, তারা কি দুষ্কৃতী? কার যিনি বলছেন তিনি একজন প্রোডাকশন ম্যানেজার, যথেষ্ট এফিশিয়েন্ট ম্যানেজার। নামটা কি রাখে? আরে কুকুরের বাচ্চা বিক্রি করতে এসেছিল যে প্রথমে, তারপরে ম্যানেজার হলো। ও আচ্ছা, আমার মনে থাকে না, সৌভিক দা। ওই কুকুরের বাচ্চা বিক্রি করতে এসে হঠাৎ করে ম্যানেজার হয়ে বাবুদার সাথে, হ্যাঁ, সে বলছে তিনি এসেছিলেন ইন্ডাস্ট্রিতে কুকুরের বাচ্চা বিক্রি করতে, তিনি হয়ে গেছেন ম্যানেজার। এবং তিনি আমাদের বলছেন, আমরা এখানে যারা বসে আছি আমরা অনেকেই, আমি নিজে 34 বছরের মেম্বারশিপ, আমি আরো বেশি 53 বছর, আমরা সব দুষ্কৃতী। আমি টালিগঞ্জ এলাকায় থাকি, আমার টালিগঞ্জ থানায়, জিজ্ঞেস করুন থানায় আমার নামে কোনো কেস আছে? কোনো কমপ্লেন? তারপরে আবার বলছেন যে দুষ্কৃতীরা নাকি আসলে স্বরূপ বাবুর লোক। আরে আপনারা তো 15টা বছর ধরে স্বরূপ বাবুকে তোষামত করলেন, সোশ্যাল মিডিয়া খুললে তো আপনাদেরই ছবি দেখা গেছে। আবার আপনারা যে বর্তমানে যে 273 জন ম্যানেজার আছেন, সদস্য আছে ম্যানেজার গিল্ডের, তার মধ্যে তো আপনি একদম সিন্ডিকেট বানিয়ে রেখেছেন। আপনাকে শেখর আমাদের একজন সিনিয়র ম্যানেজার আছে, সব সময় বলেন, আমিও নিরূপম দেখে বলেছি, শেখর তো অনেক দূর পর্যন্ত চালিয়ে রেখেছিস, তোকে হারাতে পারবে না। যেভাবে সুজিত হাজরা শেখর চালিয়ে রেখেছিল,
সমস্ত মেম্বার টু মেম্বারকে বাই নেম বাই ফেস চিনত, সেরকম ভাবে বাবাইও সুজিত হাজরাকে একটা দুর্নীতিগ্রস্ত লোক, যাকে আমরা সাসপেন্ড করেছিলাম, যিনি আমাদের সংগঠনের টাকা নিয়ে এমপিএস এর ফান্ডে ইনভেস্ট করেছিল, আবার সে সময় আমি কমিটি মেম্বার ছিলাম, সেই টাকা রিটার্ন করার জন্য দায়িত্ব নিয়ে উনি টাকাটা রিটার্ন করেছিলেন। সাধারণ মানুষের টাকা কিন্তু পরিশোধ করতে পারেনি। যারা আমাদের সদস্য ছিল, সেই শৈলবাবু আজকে নেই আমাদের মধ্যে। শৈলবাবুই ম্যানেজার গিল্ডকে, সমস্ত সদস্যকে ম্যানেজার গিল্ড মুখী করার চেষ্টা করেছিলেন। এই শৈলবাবুই আজকে যে আমাদের অ্যাসোসিয়েশনের একটা অফিস, সেই অফিস তৈরি করার প্রশ্নে অন্যতম ভূমিকা পালন করেন শৈলবাবু, জয়ন্ত কুণ্ডু, অঞ্জন দাদের মতন মানুষেরা। তারা মানুষের, আমাদের টেকনিশিয়ান বিভিন্ন লোকের কাছে চেয়েছে, টাকা চেয়ে নিয়ে, অর্থ নিয়ে সদস্যদের দিয়ে, আর সেই সময় দাঁড়িয়ে দুদিনের সদস্য অভিজিৎ শাহ ঘোষণা করছেন। কারণ মুখ বলতে কেউ নেই, কারণ এরা সিন্ডিকেট চালিয়েছে, অত্যাচার চালিয়েছে। সেই অত্যাচারের এফেক্টেড হয়েছে আমরা আজকে যখন আমার কাছে আমরা একটা খোলা চিঠি আমরা প্রকাশ করেছিলাম গত 2025 সালের শেষের দিকে। হ্যাঁ, আমি একটু রিকোয়েস্ট করব, একটু ছোট করে বলবেন, কারণ আরো অনেক পেপার আছে। এবার আমি শেষ করব এই জায়গা থেকে, যেটা হচ্ছে আমাদের এই খোলা চিঠিকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। এবার এর পাশে, আমার পাশে বাপি সান্যাল বসে আছে। খোলা চিঠিতে স্পেসিফিক ভাবে কিছু প্রশ্ন আমরা ছুড়ে দিয়েছিলাম, আপনারা পেয়েছেন কিনা জানি না। সেই খোলা চিঠিতে শুরুতে হয়তো আমাদের ফেডারেশনের সভাপতিকে উচ্ছ্বসিত প্রশংসা করে লেখা ছিল, কারণ আমরা বুঝতে পেরেছিলাম যদি সেই সময় উচ্ছ্বসিত প্রশংসা না করি, তাহলে যারা খোলা চিঠিটা আমরা লিখছি, খোলা চিঠিটা প্রকাশ করছি বেনামে, তাহলে হয়তো আমাদের জেল হাজতে বাস করতে হতো। খোলা চিঠি প্রকাশের পর তারা চুলচেরা বিশ্লেষণ শুরু করলেন। বিশ্লেষণ শুরু করে তারা প্রথম দিনকেই বাপি সান্যালকে অফিসে তলব করেন। তলব করার পর বাপি সান্যালকে যে পৈশাচিক আক্রমণ করার পরে বাপি সান্যালকে বাড়ির থেকে, অফিস থেকে তুলে নিয়ে যায়। বাপি সান্যাল তার সমস্ত ঘটনা বলবেন, কি হয়েছিল না হয়েছিল। আমরা এই খোলা চিঠিটা পড়েছি, আমাকে বললো তুমি একটু মিটিংয়ে আমাদের অফিসে আসো, কমিটি মিটিংয়ে তোমাকে ডাকা হয়েছে, তোমার কিছু বক্তব্য নিয়ে কিছু প্রশ্ন করা হবে। আমি যখন কমিটির মিটিংয়ে যাই, সেখানে 15 জন 16 জন থাকার কথা, কিন্তু দেখি 60 থেকে 70টা ছেলে মানে পুরো দখল করে রয়েছে। যাওয়া মাত্রই আমাকে ধাক্কাধাক্কি করে। আমি ভেবেছিলাম হয়তো সিসিটিভিটা খোলা আছে, নিশ্চয়ই এগুলো সব উঠবে, কিন্তু পরে শুনলাম সিসিটিভি ওরা বন্ধ করে দিয়েছে, একটা ভিডিও ক্যামেরা রেখেছে, সেখানে এক এক করে আমাকে উল্টো সিধা কথা বলছে, ধাক্কা মারছে, মানে 3 ঘন্টা ধরে অমানসিক টর্চার চলছে। এবং আমি যে কাউকে খবর দেবো, সেই খবর দেওয়ার জন্য আমার মোবাইলটা কেড়ে নিয়েছে। ওরা কোনো রকম মানে আমার কথা শুনছে না, যা তাও করছে। তার কিছু ভিডিও ক্লিপিংস আমার কাছে আছে, যেহেতু কোর্টে এর কেসের ব্যাপার আছে, যার জন্য সেটা জনসমক্ষে দেখাতে পারছি না। এবং তারপর ওখান থেকে আমাকে জোর করে তুলে নিয়ে 9:30টার সময় বাবাইয়ের পাড়ার ক্লাব, হরিদেবপুর অ্যাথলেটিক ক্লাবে ওরা নিয়ে যায়। 30-40টা ছেলে বাইকে করে, আমার বাইক ছিল, আমি বললাম চলো তোমরা যাও, আমি বাইকে নিয়ে যাচ্ছি। আমাকে বাইক দিতে দিল না, আমাকে চ্যান্ডোলে করে নিয়ে এসে হাসানের গাড়িতে বসালো, এবং 30টা ছেলে নিয়ে গিয়ে আবার ওইখানে গিয়ে আমার উপর অমানসিক টর্চার করে। এবং আমি যে তার আগে যে একটা ডায়েরি করেছিলাম, সেটা জোর করে তুলতে বলে। শুধু ও নয়, বাবাই হাসান নয়, সঙ্গে কৌশিক মণ্ডল, জয়ন্ত কুণ্ডু, সুজিত হাজরা, জয়ন্ত কর, মোটামুটি কমিটির সবাই, প্লাস ওদের 34 জন যে নতুন কার্ড দিয়েছে, সেই গর্বের বাহিনী, ওরা ওদের মস্তান বাহিনী বলে, গর্বের বাহিনী বলে, সেই দিয়ে অমানসিক টর্চার। আমাকে 12টার সময় জোর করে ওরা থানায় নিয়ে গেছে কেসটাকে উইথড্র করার জন্য। আমি থানার ভেতরে ঢুকে আর কেসটা উইথড্র করি না, ওরা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে চলে আসে, আমি আর যথারীতি কেসটা উইথড্র করি না, আমি চলে আসি। এরপর আমি তোদের এগেন্সে 3টে ডায়েরি করেছি, পুলিশ কোনো রেসপন্স করেনি। আমরা রিজেন্ট পার্ক থানায় ডায়েরি করেছি, পুলিশ কোনো রেসপন্স করেনি। থানায় বসে জোর করে আমাকে লিখতে বাধ্য করেছে যে আপনি এটা লিখুন যে এখন এদের এগেন্সে আমি কিছু চাই না, পরে যদি এরা বিশেষ রকমভাবে বাড়াবাড়ি করে তখন এদের এগেন্সে আমি মামলা করব। সব ডকুমেন্টস আমাদের কাছে আছে। এরপর আমরা ডিসি সাউথে চিঠি দিয়েছি,
আমরা রাজ্যপালকে চিঠি দিয়েছি, সব জায়গায় গেছি। স্বরূপ বিশ্বাসের অফিসে যেতে যেতে জুতোর সোল খুলে গেছে। স্বরূপটা খালি বলছে দেখছি দেখবো। ওই টাইমে কোনো কাজ করতে পারছিলাম না, আমাকে একদম ভিলেনের মতো বানিয়ে দিয়েছিল। আমি স্টুডিওতে এলে আমার হাতের কাছে কেউ থাকতো না, কেউ আমার সাথে কথা বলার সাহস পেত না। যদি কথা বলতো ওদের তাহলে পরদিন থেকে তাকে আর গিল্ডে কাজ দিত না। আমি একটা ভিলেনের মতো ঘুরছিলাম। লাস্টে স্বরূপ বিশ্বাসকে বললাম যে দাদা আপনি ব্যাপারটা দেখুন, আমি 14 মাস ধরে কাজ করতে পারছি না, আমারও তো সংসার আছে, আমারও তো সব খরচাপাতি আছে, আমি কী করবো? এরপর যদি আমি কিছু করে বসি তাহলে তো মহা সমস্যা হয়ে যাবে। তখন স্বরূপ বারবারই আমাদের আশ্বাস দিয়ে দেখছি দেখবো, কিন্তু আলটিমেট কিচ্ছু করেনি। এই বাবার হাসান মানে আমাদের একটা সিন্ডিকেটে পরিণত করে দিয়েছে, এবং আমাদের এখন একটা কেস চলছে। এর বেশি কিছু বলতে পারবো না, কিন্তু ইমিডিয়েট এদের এই অন্যায় প্রতিকার করতে চাই। আমরা সবাই মিলে একজোটে ওদের এগেইনস্টে লড়তে চাই। এবং বাবাই যে কথাটা সবসময় বলে, এবং আমাকেও বলেছে, আমাদের কাছে রেকর্ডিংও আছে, যে তোমরা যখন বলছো আমরা সিন্ডিকেট চালাবো, এটা কেউ আটকাতে পারবে না। এত বড় অত্যত্ত, এই অত্যত্তপনার বিরুদ্ধে, ধমকানির বিরুদ্ধে, চমকানির বিরুদ্ধে আমরা একমত হয়ে আমরা আগামী দিনে আমরা নতুন সরকারের কাছে আবেদন করব, এই ধমকানি চমকানি যারা দিচ্ছেন তাদেরকে সমস্তকে বয়কট করে একটা নতুন অ্যাডহক কমিটি গঠন করে দেওয়া হোক, যে অ্যাডহক কমিটির মাধ্যমে যে সুষ্ঠুভাবে আবার রাজনৈতিক ব্যক্তিত্বের হস্তক্ষেপ ছাড়াই আমাদের শিল্পের সাথে যুক্ত কলা কুশলীরাই যাতে এই ইউনিয়ন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে তার আবেদন রেখে আমরা আমাদের ম্যানেজার অ্যাসোসিয়েশন সদস্যরা তারকে আমরা বক্তব্য শেষ করছি। বাকি কারোর যদি কিছু বলার থাকে বলবেন, এখানে অনেক সদস্যই আছে, তারা বলবে। এবার তাপস আমি আমার নমস্কার জানিয়ে জাস্ট কয়েকটা কথা বলবো। এখানে অনেকে অনেক কথা বলেছে, আমি শুধু একটু আপনাদেরকে এটা বলতে চাই যে দেখুন, বিশ্বাস পরবর্তীতে যে সিন্ডিকেটের রাজ, সেই রাজের কিন্তু মূল যারা মুখোশ আছে সেটা হচ্ছে বাবাই আর হাসান, যেটা আমাদের গিল্ডের সদস্য। এবারে দেখুন আমাদের গিল্ডটা কিভাবে আছে, শুধু এইটুকু জানলেই আমরা বুঝে যাবেন যে সিন্ডিকেটটা কোন পর্যায়ে আছে। আমাদের যে গিল্ড আছে সেই সংস্থার নাম হচ্ছে সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন। কি বললাম? সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ধাপ হচ্ছে ম্যানেজার। তাহলে শুরু হয় কিভাবে? অবজারভেশন দিয়ে, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে ম্যানেজার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বিগত যে কমিটিটা আছে সেই কমিটির যে সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ বেশ কিছু যে এক্সিকিউটিভ কমিটির যে পদ, সেই পদগুলো অলংকৃত কারা করছে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা। ভালো করে শুনেন, এখানেই শেষ না, এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা আবার মাদার বডি ফেডারেশনের প্রতিনিধিত্ব করছে আর সমস্ত বিলগুলোর উপরে ছড়ি ঘোরাচ্ছে, মানে সিন্ডিকেটকে অপারেট করছে। এরা বলছে আমরা সব জানি, সমস্ত বিলকে এরা জ্ঞান দিচ্ছে, অথচ এরা নিজেরা ম্যানেজার হবার যোগ্যতা অর্জন করতে পারছে না। এরা ম্যানেজার কি হবে? তাকে সিগনেচার করছে, অথচ এরা নিজেরা ম্যানেজার হচ্ছে না। কলেজগুলোতে আপনারা দেখেছেন যে জিএস নির্বাচন দীর্ঘদিন হয়নি, তাহলে কি হচ্ছে? তার ছুটি হয়ে যাচ্ছে, কিন্তু সে এখনো জিএস আছে। 10 বছর আগে যে জিএস এখনো জিএস। দিস ইজ সিন্ডিকেট। এখানেও এরা সেই সিন্ডিকেট করছে। এখানে শেষ নয়, আপনারা জানেন যে অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে এরকম নিয়ম আছে যে একই দিনে একই সময় দুটো কাজ করা যায় না। এরা কিন্তু একের অধিক কাজ করছে, শুধু এরা করছে না, এদের সাঙ্গ বাঙ্গরা মিলে এটা করছে, এটাকে মধুর ভান্ডার বানিয়ে ফেলেছে। এখানে শেষ নয়, এরা কি করছে? এরা সিনিয়র ম্যানেজারদের প্রকাশ্যে সবাইকে ধমকানি চমকানি অপমান, তাদেরকে যা তা করছে প্রকাশ্যে। এখানে শেষ নয়, এরা কি করছে? এরা যারা পুরনো দিনের মেম্বার তাদেরকে কার্ড ক্যান্সেল করে দিচ্ছে সামান্য কারণে। অসংগঠিত ক্ষেত্রে কার্ড ক্যান্সেল করা যায়? আপনারা বলুন তো কি করা যায়? বরঞ্চ তাদেরকে একটা সাময়িক, তাদেরকে একটা সকালে চিঠি দেওয়া যেতে পারে, সেই চিঠির উত্তরে তারা যদি সন্তুষ্ট না হয় তাদেরকে সাময়িক একটা শাস্তি দিতে পারে, কিন্তু তাদেরকে কার্ড ক্যান্সেল করে দিতে পারে কি? এখানে শেষ নয়, এরা কি বলছে? এদেরকে বাঁচানোর জন্য, আপনারা জানেন এরা তো সিন্ডিকেটের মাথা, এদেরকে বাঁচানোর জন্য কিছুদিন আগে প্রেস কনফারেন্স করেছিল অভিজিৎ আর কৌশিক। এদেরকে দেখে আমার করুণা হয়, কারণ জানেন এদেরকে দেখে আজকে আমার মনে পড়ছে ওই কচুয়ারি মজুমদার আর ওই হচ্ছে কামাল ঘোষদের কথা, যারা এখনো 4 তারিখের পরেও ওই নির্দিষ্ট পাঠশালায়, কলকাতার বিখ্যাত নির্দিষ্ট পাঠশালায় বসে
সন্ধ্যাবেলা করে প্রেস কনফারেন্স করছে আর বাংলার মানুষকে এখনো ভুল বোঝাচ্ছে, কিন্তু তারা নিজেরাও জানে যে তাদের সম্পর্কে বাংলার মানুষের ধ্যান ধারণা কি, তাদেরকে কি চোখে দেখে, এদেরও সেম কেস। আর একটা কথা বলি আপনাদের, এই 4 তারিখের পরে সারা বাংলার মানুষের একটা বেসিক ধারণা জন্মেছে, কি জানেন? যে ভাইপোর মতো মানুষকে মাথার উপরে তুলতে নেই আর তাদেরকে লালন পালন করতে নেই। তাহলে এরা কি করেছে? এরা ব্যাকডোর দিয়ে এদেরকে আবার প্রমোট করার চেষ্টা করছে, এদেরকে আবার মহৎ সাজানোর চেষ্টা করছে, ঠিক আছে? তা আমি এই বিষয়ে আর বেশি কিছু বলছি না, কারণ আমরা এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে বিবেকবান মানুষ। তাই আমি কি বলতে চাইছি ঠিক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কারণ একটা শব্দ আছে বা একটা কথা আছে যে কত টাকা করে ডোনেশন নেবে, যে একটা কথা আছে যে সমঝদার আদমি কে লিয়ে ইশারাই কাফি है। নমস্কার, আমি শুধু একটাই কথা বলতে চাই যে সিন্ডিকেট মুক্ত আমরা টলিউড চাই, তার জন্য যা যা করণীয় আমরা তাই করব। তার জন্য অ্যাডাপ্ট কমিটি হলে অ্যাডাপ্ট কমিটি হবে, আন্দোলন করলে আন্দোলন করব, প্রতিবাদ প্রতিরোধ সমস্ত কিছু করব। আমি 2-4টা কথা বলবো। আমরা 23 তারিখে একটা প্রেস কনফারেন্স করেছিলাম, সবাই মিলে একটা উদ্যোগ নিই যে এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। তখন ওরা একটা পাল্টা 24 তারিখ, তাই তো 24 তারিখে একটা প্রেস কনফারেন্স করেছিল, সব শুনলাম। আমি শোনার পর আমার একটা জায়গায় একটা মানে খুব খারাপ লাগলো, যেখানে আমাদের এখানে ইন্ডাস্ট্রির উপর থেকে ব্যান্ড কালচার উঠে গেছে। তো সেখানে দেখলাম এই হাসান বাহিনী এবং বাবাই বাহিনী মানে নির্বন্ধে হঠাৎ করে সবাই মিলে বলল যারা যারা কালকে আন্দোলন করেছে বা আমরা প্রেস কনফারেন্স করেছি তাদেরকে বা তাদের সঙ্গে আমরা কেউ কাজ করবো না, হাত তুল। মানে সবাই হাত তুললো, তার মানে এখন আমাদের ব্যান্ড করছে, তাই তো? মানে আমাদের সঙ্গে যদি কোনো অ্যাসিস্ট্যান্ট না কাজ করে তাহলে আমরা কি করে বলবো? আমরা তো ম্যানেজার, আমার তো অ্যাসিস্ট্যান্ট দরকার। তার মানে অলিখিতভাবে ব্যান্ড করছে, মানে ব্যান্ড কালচারটা এরা বলতে পারছে না। ভিডিও দেখলে জানতে পারবেন। যাই হোক, আমি কাজের রিপ্লেসমেন্ট নিয়ে কিছু বলবো। আমাদের ইন্ডাস্ট্রিতে 32টা সিরিয়াল আছে, তাই তো এখন বর্তমানে? যাই হোক, 32টা সিরিয়াল বা সিনেমা। আমাদের একটা সেকেন্ড ইউনিট বলে একটা কথা আছে, যেটা হচ্ছে ফুটেজ তোলার জন্য আর একটা ইউনিট করতে হয়, সেটাকে আমরা সেকেন্ড ইউনিট বলি। আর একটা হচ্ছে রিপ্লেসমেন্ট, কেউ অসুস্থ হয়ে পড়লো বা কোনো কারণে বাড়ি ব্যর্থ হয়েছে, তার জায়গায় আরেকজন টেকনিশিয়ানকে প্লেসমেন্ট করে। তো আমাদের এই 2000 ওদের ক্ষমতায় এসছে 2020-তে, 2018-তে ক্ষমতায় এসছে। তো আজকে 2026 সাল, 8 বছর, তাই তো? 8 বছরে কত লোককে ওরা রিপ্লেসমেন্ট করেছে এবং কারা কারা, তাদের লিস্ট আজও পর্যন্ত আমরা দেখাতে পারিনি। আর যারা রিপ্লেসমেন্ট হয়েছে কারা, তারা হচ্ছে তাদের পকেটের লোক। পকেট লোক বলতে কিরকম? নতুন কার্ড দিচ্ছে যাদেরকে, কার্ডটা দেওয়ারও একটা তাদের রাজনীতি আছে, মানে নতুন করে কার্ড দেবে তাদেরকে ভোট দিয়ে যেতে হবে আর কি, তার জন্যই কার্ডটা দেয়। ওখানে শিক্ষা এসব সব বলতে বললো, ভোট ব্যাংক, তাদেরকে কাজ দিয়েছে। আর এক পক্ষ ধরো আমাদের 290 জন ম্যানেজার, তো 273 জন ম্যানেজারের মধ্যে গুনে গুনে ম্যাক্সিমাম 80 থেকে 85 জন লোক, সেটা ওদের পক্ষে 365 দিন কাজ করে। আর বাদ বাকি লোক তারা কাজ করে না। তারা কাজের জন্য বললে ওদের একটাই কথা, তোরা কি আমাদের ভোট দিস? একদম এটা রেকর্ডিং আছে, প্রমাণ আছে আমাদের। আর যেহেতু আমরা ইলেকশনে দাঁড়াই ওদের এগেনস্টে, আমাদের কথা তো বাদ দিন না, আমরা দাঁড়িয়েছি বলে আমাদের কাজ হবেই না। আমাদের যোগ্যতা নেই, আমরা অশিক্ষিত, আমরা কিছু পারি না, যত পারে ওরা। আজকে আমি অঞ্জন বাবু আছে, মুনন্দা আছে, তারপরে এরা অনেক বড় বড় ছবি করেছে, সেগুলো হিট হয়ে গেছে বাজারে, আমরাও করেছি অনেক ছবি, তারপরও আমাদের যোগ্যতা নেই শাসন করা। তো বাবাই আর হাসান বাবুকে আমি প্রেসের মাধ্যমে বলছি, থিয়েট কালচার তুলুন, ব্যান্ড কালচার তুলুন। কালকে থেকে, কালকে না এখন থেকে আপনারা যাদের কার্ড ক্যান্সেল করেছেন বা সাসপেন্ড করেছেন, কালকে থেকে ওরা সবাই কাজ করবে। আপনি পারলে আটকে দেবো, আমার তো আছি আমরা। আর দ্বিতীয়, থিয়েট কালচার তো বন্ধ করতেই হবে। আজও সকালবেলা আমাকে থ্রেট করেছে তাই হোয়াটসঅ্যাপে।
আমি এটা পাঠাবো, মিডিয়ার কাছে পাঠিয়ে দেবো। শুনে দিচ্ছি। তার নামটা বল, যার হোয়াটসঅ্যাপ থেকে এসছে। গ্রুপে করা হয়েছে নিরুপম দে। তাই হচ্ছে সিন্ডিকেটের মাথা নিরুপম দে। এই হচ্ছে আর মোহাম্মদ হাসান। এই যে বাদিকে কোনায় ভদ্রলোক আছেন, ইনি হচ্ছেন বাবাই, পুরো নাম হচ্ছে নিরুপম দে। ইনি হচ্ছেন টোটাল এই সিন্ডিকেটের মাথা। আর মোহাম্মদ হাসান হচ্ছে হাসান যেদিন থেকে এসেছে সেদিন থেকে ঠান্ডা মাথা ছেড়ে কাজগুলো করা আর এই হচ্ছে মাস্টার মাইন্ড মোহাম্মদ হাসানুজ্জামান, সাদা জামা পরে আছে। এ হচ্ছে মাস্টার মাইন্ড, একদম কুল প্লেন। মুর্শিদাবাদ থেকে এসছে জুনিয়র আর্টিস্টের পাঠ করার জন্য। আজ সে একটার পর একটা ফতোয়া জারি করে একটা প্রশ্নের কমপ্লিট করার চেষ্টা করছে। যেটা আচ্ছা, আমি একটু বাবাইয়ের ভয়েসটা শোনাচ্ছি, কারণ হচ্ছে আমরা আন্দোলন করেছিলাম, আমরা অনেকেই ছিলাম সেদিন। বাবাই বাবু আর হাসান বাবু মনে হয় আউট অফ ক্যালকাটা ছিল, আমাদের নিউজ কনফারেন্স আমরা শুনতে পারতাম, এবং উনি কালকে ফিরে এবার প্রথম ভয়েসটা আমাকে পাঠিয়েছে। নমস্কার, আমরা খুব দাদা এইটা বিরক্তকর। তো যাই হোক, এই সঞ্জয় বাবু আপনাকে ওই দিনের পর থেকে আর লিখতে দেখলাম না, আমি জানতাম না যে আপনি বিরক্তকর। তো যাই হোক, আপনাকে আরেকটা কথা বলে দিই, আগামী দিনে আপনি যখন ওই আপনার চেরা চামুন্ডা লোকজন নিয়ে আসবেন, প্লিজ একটু আমাকে জানিয়ে দেবেন, কারণ আমি কালকে টালিগঞ্জে ঢুকে গেছি, এখনো এমটি আছি। কোন সময় কখন আসবেন প্লিজ আপনাকে গ্রুপে দিতে হবে না, আপনি পারলে আমাকে পার্সোনালি জানিয়ে দেবেন আপনি এই সময় আপনার লোকজন নিয়ে আসছেন। তাহলে আমাকে তো রেডি থাকতে হবে না সেজে বুঝে, তাহলে আমি সেইভাবে সেজে বুঝে রেডি থাকবো। টাইমটা জানিয়ে আসবেন। হ্যাঁ, কাকুলিসের মতন আমরা কেউ থাকবো না, জানবো না, হুট করে এসে দাদাগিরি না করে একটু জানিয়ে আসবেন প্লিজ। দাদা আপনি নিয়োগ করলে অডিওতে রিপ্লাই করে দিন, গ্রুপে দিতে পারেন, পার্সোনালি আমাকে পাঠাতে পারেন। ঠিক আছে দাদা, আমি টালিগঞ্জে ঢুকে গেছি, এখন এমটি আছি। শুনেছেন আপনারা, তারপরও এখনো দাদাগিরি করে যাচ্ছে। শুনেছেন আপনারা সাংবাদিক, এই আপনারা শুনেছেন, এটা হচ্ছে একটা হিমশৈলের চূড়া মাত্র। এর ভেতরে আরো কত আছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা যদি অডিওগুলো পরপর আপনাদের শোনাই, আমাদের কাছে অনেক আপনারা অবাক হয়ে যাবেন। মানে আমাদের একটা মেম্বার মারা গেছে, তাকে তার অডিওটা শুনলে হয়তো আপনারা এই অডিওটা আমরা ওনাদেরকে পার্সোনাল সবাই একজন সময় নেই, প্রচুর ওর অডিও শেষ করা যাবে না। এবার যেটা আমি কাজে আসি এবার সেকেন্ড হচ্ছে আমি পরবর্তী পদক্ষেপ কি ওটা একটু ক্লিয়ার করো। ওটাই দরকার, ঠিক আছে? ওরা কি বলেছে না বলেছে ওদেরকে আমরা চিনি না, যাই হোক, ঠিক আছে? আমরা কি করবো সেটা জানো, সেটা হচ্ছে আমাদের কি তো হেড কালচার আমরা মানছি না। হেড কালচার যারা করবে তাদের মানছি না, মানবো না। এবং এরপরে আমরা প্রত্যেকেই কাজ করব, একদম সাহস নিয়ে বুক ফুলিয়ে কাজ করব। এদের সিন্ডিকেট দিয়ে যদি কেউ ফোন করে বলে যে তোমায় আমি কাজে নেবো না, তাদেরকে চিহ্নিত করুন এবং তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। 1, 2 এই বাবাই হাসান বাবু শুনে রাখুন, আপনারা তো একটা সিন্ডিকেট বানিয়ে আপনারা সব বলে দেন সেক্রেটারিকে যে আমরা যখন একটা কোনো প্রজেক্ট করতে যাই সেটা আমাদের মানে সেক্রেটারিকে জানাতে হয়, তখন সেক্রেটারি বলা হয় তুমি অমুককে ফোন করে ও লোকটা পাঠাবে। এটাও কেউ করবেন না। আপনার যাকে পছন্দ হবে আপনি তাকে দেবেন। একটা ম্যানেজার যেটা করে, যদি কাউকে প্রেশার করা হয় যে এই লোকটাকে নিতেই হবে, আমরা আছি আপনাদের পাশে, আছি থাকবো। আচ্ছা, আরেকটা বিষয় বলছি, আরেকটা হাসান বাবাকে বলছি, আপনি তো জি বাংলায় যান, সই করে টাকাটা নিয়ে চলে আসেন। আমাদের খুব শিগগিরই আপনি মাসে কত লাখ টাকা তোলেন অথচ শুটিং এ থাকেন না, সেটা আসবে, সেটা নিয়ে পরে বলবো। আপনি প্রডিউসার হাউসে বা প্রডিউসারদের কোনো রকম ভয় চমকি কাজ নেবেন না। আমরা বলছি প্রত্যেকটা টেকনিশিয়ান ডিরেক্ট যাবেন প্রোডাকশন হাউসে,
যদি আপনার যোগ্যতা থাকে আপনি কাজ তুলে নিয়ে আসবেন। কেউ যদি বাধা দেয় তারা বাড়িতেই বসে থাকবে, কারণ হচ্ছে ওরা ওইভাবে অভ্যস্ত, কারণ ওরা কাজটা পাবে না। আপনারা অবশ্যই সব প্রোডাকশন হাউসে যাবেন, কাজ দিয়ে আসবেন, ঠিক আছে?